আঁচ করতে পারছিলাম কিরকম তাদের বিষয়টা? তাদের যে সমস্ত কথাবার্তা উচ্চবাচ্য আপনি মনে করে দেখবেন যে এই ইন্টেরিয়াম আসার পরে আপনি টকশোতে বসলে যদি বলতাম জনগণের একটি সরকার দরকার, নির্বাচিত একটি সরকার দরকার, একটি নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া জনগণের সরকার হয় না, মনে হয় যে পাপ করে বসছি। আরে মানে এরকম মৌমাছির মতো ছাগায় ধরতো, এই কিসের নির্বাচন, নির্বাচনের জন্য কি এত রক্ত গেছে নাকি, এত বড় আন্দোলন হয়েছে নাকি, এই জুলাইয়ের এত বড় ঘটনা ঘটে নাকি, মানে নির্বাচনটা একটা পাপের মতো বিষয় ছিল। আচ্ছা। অথচ একটি দেশের সামগ্রিক বিষয় চিন্তা করলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো অবস্থায় একটি সুষ্ঠু রাষ্ট্র, সুষ্ঠু কারা বলতেন গণতান্ত্রিক এই ধরনের সমাজ, কথা বেশি? এই যে নির্বাচনের কথা এই যে আসলেই এনসিপি জামাত এরাই তো ছাপায় পড়তো। আচ্ছা। জুলাই সনদ হবে, এইটা হবে, ওইটা হবে, মানে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, সংবিধান ফেলে দিতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে। তাদের আস্ফলন তো মানে নির্বাচনের কথা বলাটাই তো অন্যায় ছিল, বা আপনার তো এরকমই ছিল নিশ্চয়ই, আপনারাও সেটা জানার। যে বিএনপি মনে হয় বিরোধী দলের অবস্থায় ছিল, যেই 17 বছর 18 বছর বিএনপি নেতাকর্মীরা ধান খেতে পাট খেতে কমিয়েছে, বছরের পর বছর জেলখানায় দিন যাপন করেছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এক একজন বিএনপি নেতা 500-600 মামলা নিয়ে তারপর বাড়িঘর ছাড়া ছিল। সেই বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে যেই জুলাই অভ্যুত্থানে সাধারণ জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ অভ্যুত্থান সফল করেছিল। গণ অভ্যুত্থানের পরে মনে হলো যে একটা মহল হঠাৎ করে পিছন থেকে ওই যে আমরা গ্রামে বলতাম জোকের মতো টেনে ধরতেছে, যে জুলাই অভ্যুত্থানটা মনে হয় একটা এমন একটা কিছু ফলো করেননি ওনারা ওনাদের মতো করে। যেমন উনি যেই প্রস্তাবনার মধ্যে উনি যে কথাগুলো বলেছিলেন যে ওনাদেরকে বলা হয়েছে যে বিএনপি নেতাদের বিভিন্ন রায়গুলো আটকিয়ে দেওয়া, তারেক রহমান সাহেবের রায় দীর্ঘায়িত করা, এভাবে প্রসেস করে নির্বাচন দীর্ঘায়িত করা, এটা এটাতে আমার কাছে যে করেননি, একমত হননি, সেটা ওনার কথায় স্পষ্ট, এবং ওনাদের অ্যাক্টিভিটি দেখেও আমরা সেটা একমত হতে পারি। যদি ওনারা সেই প্রস্তাবে রাজি হতেন তাহলে নিশ্চয়ই তারেক রহমান খালাস পেতেন না। নাম্বার 2 হচ্ছে যে এই পক্ষটা কারা এবং তাদের কি স্বার্থ, কেন তারা তাদের এখানে উনি বলেছেন যে তাদেরকে একটা রোড ম্যাপ দিয়েছেন এবং তাদের কিছু শর্ত দিয়েছেন। আসলে বিএনপির দিকে প্রস্তাব গিয়েছে কিনা এরকম কোনো বিষয় কি মনে হচ্ছে আপনার কাছে? এখন প্রথমত হলো এইটা যে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনটা হলো এবং সময় মতোই হয়েছে, আমাদের স্বাভাবিক যে এক্সপেকটেশন ছিল এর মধ্যেই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কোনো ধরনের সমঝোতায় গেল কিনা, যেহেতু অন্তর্বর্তী সরকার বা সরকারের অংশ হিসেবে আসিফ মাহমুদ বলছেন ওনারা এই ধরনের প্রস্তাব মানেন নাই, তাহলে এই ডিপি স্টেট তাহলে বিএনপির সাথে সেই নেগোসিয়েশন করেছেন কিনা, এবং এই নেগোসিয়েশন উনি তো উল্লেখ করেন নাই কি কি বিষয়ে তারা নেগোসিয়েশন করতে চেয়েছেন। এখানে অনেকেই মনে করেন যে কারো কারো বিশেষ কারো বিচার যেন না হয়, এ ধরনের সমঝোতার প্রস্তাব এসেছে, বা নানান কিছু যে আপনাদেরকে ক্ষমতা দিব আমাদের বিচার করবেন না। তো এ ধরনের সমঝোতা বিএনপির সাথে হয়েছে কিনা আমি জানি না, বিএনপি ভালো বলতে পারবে। তো এখানে একটা প্রশ্ন সজীব মাহমুদ ভূঁইয়া বলেছেন, আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সরকারে এসে আবার মন্ত্রী হয়েছেন, যেখানে বিএনপির পক্ষ থেকে দাবি ছিল যে আসিফ মাহমুদ এবং মাহফুজ বা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা ছিল তারা থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, যেহেতু তাদের একটা পার্টির প্রতি এফিলিয়েশন বা সহমর্মিতা আছে। তো তারা কিন্তু উনি সেটা করেননি, এবং বিএনপির অভিযোগের মতেই আমি যদি বলতে চাই তাহলে নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে। যেহেতু আসিফ মাহমুদ এবং মাহফুজ থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো, তাহলে খলিল সাহেব থাকাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এই জায়গাগুলোতে কিছুটা প্রশ্ন আসে যে ওনারা এই ধরনের কোনো গোপন আতাত করেছেন কিনা বা সমঝোতা করেছেন কিনা। একটা বিষয়, আগের সরকারের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি থাকার মানে কি আসলে তারা আতাত করেছে, এটাই কি প্রমাণ হয়? আতাত করেছে এটা না, মানে আমি বলছি গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একটা ইন্টারিম গভর্নমেন্টে ছিল যারা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করেছেন এবং তারপর নতুন সরকারে তারা মন্ত্রী হিসেবে জয়েন করেছেন। এটা একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এখানে, যে আপনি তাহলে কি এই দলের প্রতিনিধি হিসেবেই সেখানে ছিলেন কিনা। তো এইটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি জানি না তিনি কেন এই পদ গ্রহণ করেছেন বা বিএনপি কেন তাকে দিয়েছেন, এটা হঠাৎ করে হয় নাই, ডেফিনেটলি ওনাদের মধ্যে সেই কমিউনিকেশনটা ছিল। তো যেহেতু আসিফ মাহফুজকে পদত্যাগ করতে হলো নিরপেক্ষতার স্বার্থে, যদিও তারা পদত্যাগ করে কিন্তু নির্বাচন করেননি অথবা সেই দলেও যোগ দেননি, একজন ইভেন অন্য আরেকটা দল গঠন করেছেন এনসিপি না করে, তারপরেও তারা পদত্যাগ করেছেন নিরপেক্ষতার স্বার্থে, সেই ক্ষেত্রে খলিল সাহেব ওই বিএনপির দলেই আবার মন্ত্রী হিসেবে জয়েন করলেন। তো এটা নিঃসন্দেহে এই ওনার ভূমিকা এখন হতে পারবে না, কারণ
কারণ সবার মধ্যে একটা দাবি ছিল যে আমরা 17 বছর যেহেতু একটা ফেসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম, সুতরাং আমাদের কিছু সংস্কার করতে হবে বা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং বিচারের দাবি ছিল বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। বিচার এবং সংস্কার এই ইস্যুসগুলো নিয়ে নানান পক্ষ থেকে দাবি ছিল, এনসিপি, জামাত, যে এই কাজগুলো এগিয়ে নিয়ে দেন আমরা একটা নতুন ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাব। তো আমরা তো সেই প্রক্রিয়াতেই নির্বাচন হয়েছে। আমার মনে হয় কিন্তু না এখানে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কয়েকবার কিন্তু আমরা এই কথাগুলো শুনেছি যে এই সরকারকে মানুষ 5 বছর দেখতে এইটা চায়। মানুষ বলেছে, এ ধরনের নানান জায়গায় মানুষ বলেছে ইউনূস স্যার আপনি 5 বছর থাকেন। তো এগুলো মানুষের আবেগ, মানুষ বলতেই পারে। এইটা আমার মনে হয় না কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ বলেছে, বা আমি অন্তত জানি না। তো এইটাকে আমি স্ট্রং কোনো রেফারেন্স হিসাবে মনে করি না। কিন্তু ডক্টর ইউনূস শুরু থেকেই নির্বাচনের ব্যাপারে ওনার কমিটমেন্ট ছিল। উনি বলছেন উনি একটা নির্বাচন দিবেন, এবং পরবর্তীতে একটা টাইমলাইনও শেয়ার করেছেন। সেই অনুপাতে উনি নির্বাচন করেছেন। তো আমার মনে হয় না এটা সংস্কার, বিচার, নির্বাচন এমন পরিকল্পনা ছিল, কিন্তু ছিল, এবং জামাত এনসিপির সংস্কার এবং বিচারের কিছু কাজ পারবে না, এগুলো শেষ হওয়ার আগে এটা বারবার কিন্তু কথা এটা নিয়ে নেগোসিয়েশন ছিল বিচার এবং NCP সংস্কারের ব্যাপারে। কারণ এখানে কিছু ধরনের অনেক সময় একটা সন্দেহ থাকে যে যদি ইন্টারিম গভর্নমেন্ট চলে যায়, বিচার এবং সংস্কার সঠিকভাবে হবে কিনা। তো তাদের মাধ্যমেই কাজটা কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেই অনুপাতেই তারা এগ্রি করেছে। পরবর্তীতে বিএনপি, জামাত, এনসিপিতে এগ্রি করেছে এবং নির্বাচন হয়েছে। এবং তাদের যে সন্দেহগুলো ছিল সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, এখন যেমন বিএনপি সংস্কারের কিছু কিছু প্রশ্নে নানান টালবাহানা করছে, তো তাদের ওই আশঙ্কার জায়গাটা তো আসলে একেবারে অমূলক ছিল না। তো আমি মনে করি নির্বাচন সঠিক সময়ে হয়েছে, এবং তাদের পক্ষ থেকে যে দাবি ছিল বিচার এবং সংস্কারের কাজ কিছুটা এগিয়ে নিয়ে তারপরে নির্বাচন দেয়া, সেটাকে আমি ভুল মনে করি না। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কেউ নির্বাচন চায়নি এরকমটা আমার মনে হয়নি। আচ্ছা, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ কে ব্যাপারে একমত যে কেউ নির্বাচন চায়নি এমনটা হয়নি যেটি বলছেন? দেখুন, নির্বাচনটা চাইনি বলতে আমি তার সঙ্গে একমত না। কারণ তাদের আচার আচরণ ভঙ্গি, উপদেষ্টাদের আচার আচরণ, উপদেষ্টাদের বক্তব্য ছিল এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, আমরা শুধু নির্বাচন দিতে আসছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলছে তো অনেক উপদেষ্টা। ইভেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কিছু বক্তব্য দেখেন, উনি প্রথম দিকেই যখন আপনার ঘোষণা করা হলো, একজন আপনার মনে আছে কিনা যে সেনাপ্রধান একবার বললেন আমি মনে করি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। একদিনের মাথায় উনি সম্ভবত তখন আমেরিকাতে সফরে ছিলেন, ওখান থেকে তার প্রেস সেক্রেটারি ওখান থেকে বললেন যে না, এটার সঙ্গে একমত না, মানে সাথে সাথে। তাহলে 18 মাস কি একটা সরকারের জন্য যথেষ্ট সময় না একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য? আপনি এই দেশে যত নির্বাচন হয়েছে, প্রশ্নাতীত নির্বাচন বলতে এখনো মানুষ 91 সালের নির্বাচন কি ভাবে, যে 91 সালের নির্দলীয় সরকারের প্রধান ছিলেন শাহাবুদ্দিন সাহেব, প্লিজ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আমরা এই প্রসঙ্গটাতে একটু থাকতে চাচ্ছি, যে কারণে কাজী মোহাম্মদ মাহমুদুর রহমানের কাছে একটু যেতে হচ্ছে। আমার প্রসঙ্গটা আপনি শেষ করলেন না, শেষটা করে নেন, আমার প্রসঙ্গটা শেষ করে নেন আপনি। জি বলুন। আপনি বলেছেন যে ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত কিনা, আমি তো বললাম একমত না। আমরা উত্তরটা পেয়েছি না, শুধু একমত না এটা তো না, এটা কারণটা তো আপনাকে নিতে হবে মনে হয়। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দলীয় সরকারের প্রধান ছিলেন, তিনি ওইভাবে বলেন যে না 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না। শুধু সেখানেই শেষ না, উনি জাপানে গেলেন, জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু মানে ওদের পাখা ডানা মেলার সুযোগ দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের বক্তব্য হতে পারে না। যে কে রাজনৈতিক দল করেছে তাকে আপনার বড় হইতে হবে, হাত পা গজাইতে দিতে হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান না। উনি কি চাচ্ছিলেন? ওনার বক্তব্যের মধ্যেই তো সন্দেহ ছিল। হ্যাঁ, আপনি আবার বক্তব্য ঘুরায় পেঁচে আসতেছে কি একটা দলের সঙ্গে বৈঠক করলেন, কখন বৈঠক করলেন? যখন দেখলেন এই জাতীয় আজে বাজে বক্তব্যগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না, তাদের তলা থেকে মাটির কি বলে তাদের মাটি সরে যাচ্ছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক সেই সময়টাতে যেভাবেই হোক তারা একটি শুভবুদ্ধির পরিচয় দিলেন। সেটা হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করে, তারেক রহমান সাহেব বলছিলেন ডিসেম্বরে, এবং সেইখানেও দেখেন ইউনূস সাহেবের মতো লোক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব কি বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন যে বিএনপি সহ বিএনপির জোট ডিসেম্বরের মধ্যে চাচ্ছে, উনি বলছেন একটি মাত্র দল। এটা কিন্তু এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা। আমি সেই কারণে আপনাকে সময়টা নিলাম, সরি, যে আসলে ওনার আচরণটাও সঠিক ছিল না। উনি যখন দেখলেন যে না এই দেশের জনগণ তো আসলে বিএনপির উপর নির্ভরশীল, উনি যাদেরকে নিয়ে করতেছেন এরা তো চাঁদাবাজ, এরা একটা মহল,
এরা শুধুমাত্র পুঁজি করে, জুলাই চেতনাকে পুঁজি করে তারা তাদের ধান্দা স্বার্থ হাসিল করতে চায়। এইটা যখন বুঝতে পেরেছেন তখনই কিন্তু তিনি লন্ডন বৈঠকে রাজি হলেন, এবং লন্ডন বৈঠকে গিয়ে সমঝোতার ভিত্তিতে ডিসেম্বর না, জানুয়ারি না, ফেব্রুয়ারিতে একটা মোটামুটি একটা কথা বলে এসেছিলেন। আমি এটুকু বলার জন্য আপনাকে জি একটু ধন্যবাদ। কাজী মোহাম্মদ মাহবুর রহমান, দুজনের কথা শুনলেন। অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে, ডিপ স্টেট যে স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য অনুযায়ী তারা সায় দেয়নি। এখন আসলে সায় দেয়নি না কি হয়েছে, আপনার কি মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট বা শক্তিশালী এই প্রাতিষ্ঠানিক অফারের যে কথা বলছেন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে এ ধরনের অনির্বাচিত শক্তির প্রভাব আসলেই আছে, থাকলে কতটুকু? আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে আপনি দেখেন অন্তর্বর্তী সরকারগুলো যেহেতু এই ধরনের সরকারগুলো নির্বাচিত না, আমরা আগেও 2027 সালে দেখেছি যে একটা আপনার সুশীল সমাজের একটা প্রতিনিধি, মিডিয়ার কিছু অংশ, এবং উনি যে অর্থে ডিপি স্টেটকে বুঝিয়েছেন এই ধরনের কিছু, আর যারা সরকারে থাকেন তারা একটা নেক্সাস হয় না যে তা না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে এবার যেটা বলা হচ্ছে ডিপি স্টেটের কথা, ডিপি স্টেটের এইবারের রিপ্রেজেন্টেশনটা রাষ্ট্রের ব্যবস্থায় আমরা কিন্তু গত অন্তর্বর্তী সরকারের মতো দেখি নাই, যেটা 2007-8 দেখেছিলাম। এইবার কিন্তু আমরা দেখেছি কিছু সুশীল সমাজ, এনজিওর একটা প্রভাব দেখেছি, পাশাপাশি তরুণদের প্রভাবটা দেখেছি। সব তরুণ না, যারা রাজনীতিতে সক্রিয় হয়েছে। এখন আপনি দেখেন ডিপ স্টেটের আলোচনার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে, আমি আপনাকে, ওনারা হয়তো এটা তারিখ বললে মনে করতে পারবে, 10 এপ্রিল সুনামগঞ্জে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলছিলেন, জাহাঙ্গীর আলম, যে জনগণের চাওয়া, উনি এইভাবে বলছিলেন, জনগণের চাওয়া এই সরকার যেন আর 5 বছর থাকে। তখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে, তখন উনি বললেন যে আমি তো আমার কথা বলি নাই, জনগণের চাওয়া বলেছি। আচ্ছা, 15 তারিখ সে ব্যাখ্যা উনি দিলেন। তো এই কথাটা 10 এপ্রিল 2025, তো ইনিশিয়ালি যে গভর্নমেন্টের একটা স্টেট, মানে এখানে ডিপ স্টেটের আলাপের আগেই কিন্তু আমরা আলাপ করতে পারি সরকারকে নিয়ে। ইন্টারিম গভর্নমেন্ট নিজেই তো এই প্রেজেন্টেশনটা সবার সামনে নিয়ে এসেছিলেন যে তারা 5 বছর থাকতে চান। এই আলাপ তো ভালোভাবে এসেছে যে শেখ হাসিনার যে মেয়াদটা, সেই মেয়াদটা ওনারা পূর্ণ করতে চান, অথচ ওনারা কিন্তু সেই কনসেন্ট পান নাই। ওনারা কনসেন্ট পেয়েছে শুধুমাত্র রাষ্ট্রকে একটা জায়গা নিয়ে যাওয়া। তো সেটা কিন্তু আপনি যেটা বললেন যে বিচার, এই স্লোগান প্রধানত, মানে আমি আপনাকে ওনারশিপে নেই, যেটা একদম ইনিশিয়ালি আমি হয়তো শুরু করেছি, এই যে বিচার এবং সংস্কার, বিচার এবং নির্বাচন। প্রথম নির্বাচন, বিচার, সংস্কার। আমরা দেখলাম বিচার এবং সংস্কারের আলোচনা, এবং এই যে এই ডেটটাও আমরা দুইজনের মাধ্যমে এটা করেছি যে ফেব্রুয়ারির কত তারিখ নির্বাচন হতে পারে, এবং এই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না করেন অন্য সময় যে নির্বাচন করা যায় না, 1 বছর আগে আমরা এটা বলেছি, এটা অনেকগুলো প্রমাণও আছে। যেটা বলতে চাই সেটা হলো বিচার এবং সংস্কারের কাজ কি সরকার করতে পেরেছে? বিচার তো দৃশ্যমানই তেমন করতে পারে নাই। আরও যদি তার 3 বছর রাখা হতো, তাহলে দুইটা বিচার হয়েছে, তাহলে আরও 3 বছর থাকলে 5টা বিচার হতো, তাই তো? গড়ে যদি আপনি ধরেন, তো এই 5টা বিচার করার জন্য তো 5 বার, মানে আমরা 5 বছর কাউকে। আপনার কি মনে হয় আসলে কি কারণে তারা, আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম যে আসলে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা হয়তো করেছিল, তো এই অন্তর্বর্তী সরকার কি কারণে 5 বছরের আশা প্রকাশ করেছিল ক্ষমতায় থাকার? আমার কাছে সেটা প্রধানত কেন মনে হয় জানেন, ইদানিং তো 3 জনের কথা শুনলাম, 3 জন উপদেষ্টা, রেজওয়ান আপা, জনাব সাখাওয়াত হোসেন এবং সজীব ভুঁইয়া। এই 3 জন উপদেষ্টা কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে আলাপ, আমাদের কাছে নানান আলাপ সামনে নিয়ে আসতেছেন। ওনারা এই আলাপগুলো যদি সরকার থাকা অবস্থায় করতেন খুব ভালো হতো। আমি 3 জনকে ব্যাপারে বলবো যে ওনারা কেন এই আলাপটা এখন নিয়ে আসছেন, ওনাদের ক্ষমতা শেষ হয়ে গেছে। আমি গত সরকারকে যেভাবে পরখ করেছি সেটা হলো, এই যে এতগুলো শহীদের বিনিময়ে সরকার তৈরি হয়েছে, এর একটা রিফ্লেকশন আমি সরকারের মধ্যে দেখি নাই। সরকারটা খুব এনজয় করেছে, রিক্রিয়েশন করেছে। আপনি সরকারের কি পরিমাণ লোক বিদেশে গিয়েছে আপনি দেখেন, কি পরিমাণ বিদেশ সফর করেছেন ওনারা। একটা ইন্টারিম গভর্নমেন্টের বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা তেমন নাই বললে চলে। আপনি তো দেশের অবস্থায় অস্থির, দেশকে গঠন করবেন আপনি এখন, আপনার পুরো সময়টা দেবেন এখানে। কিন্তু আমি দেখলাম ইন্টারিম গভর্নমেন্ট রিল্যাক্স মোডে আছে। এই রিল্যাক্স মোডটাই ছিল প্রথমত। তো ওনারা ভাবছিলেন যে বিচারের নামে, সংস্কারের নামে সময় কালক্ষেপণ করবেন, এবং এই যে সংস্কারের যে আলাপ আজকে নিয়ে আসলেন, যে বিভেদ তৈরি করেছে ঐক্যমত্য কমিশন, জাতীয়ভাবে বিভেদ তৈরি করেছিল। আমি বলছি ঐক্যমত্য কমিশন ঐক্য না তৈরি করে বিভেদ তৈরি করেছে জাতির মধ্যে। আচ্ছা, এবং সেই ঐক্যমত্য কমিশন অথচ 18 মাস সময় নিল আমাদেরকে, মানে টোটাল সংস্কার প্রক্রিয়া, শুধু ঐক্যমত্য কমিশন না, 18 মাস সময় নিল। সেই সময়ের পরে আজকে কি আসা গেল, আমরা কি পেলাম, যে 2টা পক্ষ আপনি গণভোট এমনভাবে উপস্থাপন করলেন যে গণভোটের মধ্যে আপনি একভাবে সনদ সই করলেন, আবার গণভোটে প্রশ্ন দিলেন আরেক রকম। তাহলে আপনি সনদ সই করলেন কেন? আপনি 18 মাস রাজনীতির দলগুলোর সাথে আলাপ করলেন কেন? আপনি সরাসরি নিজের ঐক্যমত্য কমিশনের সুপারিশটা গণভোটে দিয়ে দিতেন। এই আলাপ তো দরকার ছিল না। এই জিনিসগুলো মনে করে আমাদেরকে যে এগুলো আসলে একটা, মাঝে মাঝে মনে হয় শব্দটা বলতে, যে নাটক করলেন নাকি আমাদের সাথে।
আচ্ছা, এই যে আমি আরেকটা কথা আপনাকে একটু বলি, যেটা হলো এই ডিপ স্টেটকে সামনে এনে কোনো লাভ হবে না। এই গত 2 বছর ডিপ স্টেটকে এত সিরিয়াসলি দেখা যায় এখন না। কেন আসিফ মাহমুদ সজীব ভাই কথাটা বলছেন, এটা মানে আপনার একটা বিশ্লেষণ শুনতে চাই যে এতদিন পর যখন ডিপ স্টেটের কথা তারা বলছেন যে তাদের সাথে আসলে কি দর কষাকষিটা তাদের সাথে হয়নি, এই প্রশ্নটা বারবার উঠে আসছে যে যদি এনসিপি জামাত ডিপ স্টেটের সাথে তার ভাষ্য মতে বিএনপির সাথে আতাত হয়েছে, এই ব্যাপারটাকে আপনি কতটা সত্যি মনে করেন? আসলে কি আতাত হয়েছে কিনা, নাকি তাদের সাথে আতাত হয়নি, কোনটি? আসলে ব্যাপারটা হলো কি, আপনার রাজনৈতিক ব্যবস্থায় আমাদের মতো রাষ্ট্রগুলোতে ইনফর্মাল অনেক মেকানিজম থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। সেই ইনফর্মাল মেকানিজমতে নানান কাজগুলো করে সবাই সবসময় সফল হয় না। এইটা এখন হয়তো একে অপরের বিরুদ্ধে সবাই তো চেষ্টা করেছে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে গত, এবং এই যে ইনফর্মাল মেকানিজমের মধ্যে আপনি, আমার কাছে মনে হচ্ছে ডিপ স্টেট বলতে কিছু কোনো ইন্টারভিন করেছে। আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ হয়তো যারা বিভিন্ন ধরনের এজেন্সিতে ছিলেন তারা হয়তো ব্যক্তিগত উদ্যোগে কাউকে কিছু সুবিধা দেওয়ার প্রলোভন দেখাতে পারে ব্যক্তিগতভাবে, কারণ তার বেনিফিট আছে এখানে। কারণ এখানে আসলে তো ছিল পদবির ব্যাপার। আপনি গত ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা কাঠামোর পুনর্গঠনটা কোনো স্ট্যান্ডার্ডে হয়নি। মানে এটা কি কারণে আপনি উপদেষ্টা হলেন আমরা কেউ জানি না, কিন্তু কি কারণে আপনি সংস্কার কমিশনের মেম্বার হলেন উই ডোন্ট নো দ্যাট। কি কারণে আপনি ওই কাকে এই পদ দিলেন, তাকে ওই পদ দিলেন আমরা জানি না, কিন্তু কোথাও গুণগত মান ঠিক বিবেচনা করা হয়েছে, কোথাও চট্টগ্রাম বিবেচনা করা হয়েছে, কোথাও অর্থনীতি ডিপার্টমেন্টের ছাত্রকে বিবেচনা করা হয়েছে, কোথাও এনজিও করেন বিবেচনা করা হয়েছে। এটাতে কখনো যদি তারা ভাবতেন যে শহীদ মানে 5ই আগস্টে যারা ছিলেন গত 15 বছর যারা লড়াই করেছেন তাদেরকে বসিয়েছেন, তাহলে কিন্তু আমরা মেনে নিতাম। আমরা প্রচুর ক্ষমতা কাঠামোর পরিবর্তন দেখেছি, এগুলো এই ব্যক্তিগত কারণে হয়েছে। তার ফলে একটা আমি দেখছি কি গত 18 মাসে একটা নতুন গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল যারা ক্ষমতাটাকে এনজয় করছিল। সেই ক্ষমতাটা এনজয় করার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বাধা হয়েছে, আমাকে নিজেও তো আমাকে অনেকে বলেছে যে ব্যক্তিগতভাবে যে নির্বাচনে তো করো কেন, কারণ এটা হলো আপনি তো একটা ক্ষমতা কাঠামোতে পেয়েছেন, একটা স্বাদ পেয়েছেন, সেই স্বাদটাকে ওই যে আমরা অনেক সময় খেয়াল করেছি না, বিভিন্ন জন বলেছেন আমার এই বাড়িটা পছন্দ, আমার ঘরটা পছন্দ, এটা পছন্দ, ওটা পছন্দ। এই আলাপগুলো আসবে কেন? এই আলাপগুলো তখনই এসেছে কারণ তারা আসলে ক্ষমতাটাকে এনজয় করছিলেন। আমি টোটালি এটা বলবো, গত সরকার এটাকে শহীদের রক্তের বিনিময়ে যে সরকার তৈরি হয়েছে, এইটা সরকারের কাজের কর্মের মধ্যে খুব সামান্যই রিফ্লেক্টেড হয়েছে, তার বেশিরভাগটাই হয়েছে তাদের ক্ষমতা এনজয়, ক্ষমতার ভোগের মধ্যে দিয়ে। আমি একটা মিনিট আপনার কাছে সময় নিই, সেটা হলো এই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমি কীভাবে বলবো, আপনার সেখানে বিএনপির নেতাকর্মীরা ছিলেন, তারা ওই মুহূর্তে কিন্তু ওনার ব্যাপারে তৎক্ষণাৎ কোন ব্যবস্থা বা মারপিটে যাওয়া যেগুলো আমরা আগে দেখতাম, অথবা সরকার প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিলেন, কেন জিয়াউর রহমানের নাম ঘোষণা মানে বললেন না, এখনই তাকে চেক করে দিলাম বা তাকে অন্য কোন ব্যবস্থা নেই, এটা কিন্তু আগে দেখেছি আমরা গত 15 বছর। মানে ওই জায়গা থেকে সরে এসেছে। 2 নাম্বার হলো, আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে 1 মিনিট শেষ করে বলবো, পলিটিক্যাল ডিসকোর্সে কোনো পরিবর্তন আসে নাই। আগে আমরা শুধুমাত্র ইতিহাস আলাপ করতাম, আমাদের যে ইতিহাসের দায় আছে, রাষ্ট্র গঠনের দায় আছে, আমরা যে এই রাষ্ট্রকে সাধারণ মানুষের দূর করে নিয়ে যেতে হবে, বারবার স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর যে শুধুমাত্র প্রেরণার জায়গা নয়, এটা কিন্তু বাস্তবায়ন করার একটা জায়গা আছে, সেটা কিন্তু আমরা করছি না। আর তৃতীয় ব্যাপারটা আমরা বললাম যে এই উপদেষ্টারা বারবার যদি এই কথাগুলো বলতে থাকেন, তাদের কিন্তু আমাদের প্রমাণ নিয়ে হাজির হওয়ার দরকার তাদের কাছে। এবং আমাদের রাষ্ট্রের মধ্যে আপনি যদি বারবার ভুল বোঝাবুঝি তৈরি করেন এবং আমরা যদি আরো বিভেদের মধ্যে পড়ে যাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আমি মনে করি যে রেজন আপা যেটা বলেছেন, সাগর সাহেব যেটা বলেছেন, এবং আদার্স উনি এখন সচিব যেটা বলতে চাচ্ছেন, এগুলো আসলেই আমাদের মনে হচ্ছে আরো স্বচ্ছভাবে বলা দরকার এবং এগুলো প্রমাণ সাপেক্ষ হওয়া দরকার। ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। শিবির আহমেদ, এই যে সৈয়দা রেজওয়ানা হাসান, সাখাওয়াত সাহেব এবং সেই সাথে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বক্তব্য দেশের মানুষের মধ্যে কি বিভেদ সৃষ্টি করছে, ডিপ স্টেটের যে তত্ত্ব তারা নিয়ে আসছেন বারবার এবং নানা আঙ্গিকে বোঝানোর চেষ্টা করছেন, এই বিষয়গুলো জানাবেন। ছোট্ট করে শুনতে চাই, শেষের দিকে চলে আসছে। আমি মাহবুব ভাইয়ের সাথে একমত যে ইন্টারিম সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের অনেকের মধ্যেই, বেশিরভাগের মধ্যেই জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের শহীদদের যে আত্মত্যাগের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছেন বা উপদেষ্টা হয়েছেন, এই ফিলিংসটা ছিল না। এবং এটার একটা কারণ হচ্ছে অনেক উপদেষ্টারাই আসলে ফেসিবাদের সময়ে তারা নিপীড়িত ছিলেন না, তারা ফেসিবাদের সময়েও তাদের স্বাভাবিক জীবনযাপন করেছেন। যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, নানানভাবে অনেকের মধ্যে এ ধরনের একটা ইলিউশন ছিল যে আমরা বিভিন্ন সেক্টরের এক্সপার্টদেরকে এনে উপদেষ্টা করবো। ধরেন রেজওয়ানা হাসানের কথা বলা হচ্ছে যে উনি পরিবেশের এক্সপার্ট, এই জন্য ওনাকে এই মন্ত্রণালয়ে দেওয়া হলে হয়তো উনি অনেক কিছু ভালো করে ফেলতে পারবেন। কিন্তু এ ধরনের অনেক মানুষদের মধ্যে আমার চোখে এনাদের যে এক্সপার্টিজের জায়গা যে অনেক কিছু করার কথা, সেটা তো চোখে পড়াই নাই। এবং জুলাইয়ের যে স্পিরিটটা, যাদের রক্তের উপর ভর করে ওনারা ক্ষমতায় এসেছেন বা দায়িত্বটা নিয়েছেন, সে দায়িত্বটা ওনারা সঠিকভাবে পালন করেছেন বলে আমিও মনে করি না। আমি মাহবুব ভাইয়ের সাথে এই জায়গাটা একমত। ওনাদের যদি ওনারা সেই জায়গায় কমিটেড থাকতেন, তাহলে আমরা বিচার এবং সংস্কারের কাজ আরও বেশি প্রগ্রেস দেখতাম। বিচারের কাজ অনেক ডিলেমি হয়েছে, অনেক নানান জায়গায়
নানান সমঝোতা বা নানান ধরনের শিথিলতা দেখানোর অভিযোগ ওনাদের বিরুদ্ধে এসেছে। সো এই জায়গাটা আমি মনে করি বিচারের ক্ষেত্রে অন্তত ওনাদের আরও বেশি অ্যাগ্রেসিভলি ভূমিকা রাখা দরকার ছিল, যে আমরা যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতায় এসেছি সেটা আমরা পালন করতে চাই, সেই কাজটা করতে চাই। কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে যে ওনাদের খুব অল্প সংখ্যকেই হচ্ছে এই স্পিরিট লার্ন করছেন। কারণ তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।